সেই মহাস্থান গড়টিকে ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের যে ঐতিহ্য, এটি ঘোষণা করার একটা প্রক্রিয়া জাতিসংঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং সেটার কারণে কি হচ্ছে, এই জায়গাটিকে অবিকৃত রাখতে হবে, অবিকৃত রাখতে হবে। এবং ওটা যখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হবে, তখন ওটা কেন্দ্রিক পর্যটন, ওটা কেন্দ্রিক উন্নয়ন, এটা জাতিসংঘ করবে। এবং এটার একটা বিরাট, আজ ধরেন আমরা পেত্রা দেখতে যাই, আজ আমরা সেই মিশরের যে পিরামিড দেখতে যাই, মূলত এর সঙ্গে জাতিসংঘ জড়িত। তেমনি আমাদের মহাস্থানগড়, আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার, ইভেন আমাদের সোনারগাঁর যে পালামছিটি, এগুলোকে যদি আমরা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের পর্যটন শিল্পটা অনেকটা জায়গায় চলে যাবে। তো সেইরকমভাবে আমাদের মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সহ আরও অনেক যারা এমিনেন্ট আইনজীবী আছেন, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই সরকারের আমলে হঠাৎ করে একটা সিন্ডিকেট, তারা এখন এখানে এই ওয়ার্ল্ড হেরিটেজের তো মানে তাদের তো ধারণা নাই, মানে তারা এখন ওই মহাস্থানগড়ের মধ্যে দুটা রাস্তা করবে, তারপর ওখানে কিছু ঝাড়পুছ করবে, 10 কোটি টাকার জায়গায় 100 কোটি টাকার একটা প্রকল্প করবে, ওটা দেখিয়ে এবং কিছু টাকা মারবে। এই কাজ করার জন্য একটা বিরাট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। যখন সিন্ডিকেট কাজ করতে গেল, বগুড়ার ডিসি বললো যে আপনি তো কাজ করতে পারবেন না, এখানে কোর্টের রায় আছে, এটা স্থগিত, ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য মামলা করা হয়েছে। এখন সেই মামলা আবার অ্যাপিলেট ডিভিশনে নিয়ে তদবির করে সেই মামলা ভ্যাকেন্ট করার জন্য সেই সিন্ডিকেটগুলো চেষ্টা করে যাচ্ছে। এই দেশ গুল্লাই যাক, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে আমার মাল পানি কামাতে হবে। আরেকটি ঘটনা বলি, একটা জেলার থেকে একজন নর্মাল এএসআই, খুব ভালো, মানে একটা ভালো থানাতে আছেন। তো এখন সে আসছে, স্যার আমাকে একটু বদলির ব্যবস্থা করে দেন। তা বললাম, তুমি তো ভালো জায়গাতে আছো, কেন বদলি হবে? বলে, স্যার জীবন বাঁচছে না। এই কারণে হলো যে এখানে ওসি সাহেব যিনি আছেন 60 লাখ টাকা খরচ করে এসছেন, এবং এই 60 লাখ টাকা তোলার জন্য প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে সবার উপর সে প্রেশার ক্রিয়েট করছে। ফলে প্রতিদিন আমাদেরকে অন ডিউটিতে গিয়ে এই টাকা আদায় করার জন্য চেষ্টা করতে হয়। কয়দিন আগে এরকম একটা ঘটনায়, এখন আগের মতো সমাজ নাই, পুলিশকে ভয় পায় না, অনেক জায়গায় মব হয়, অনেক জায়গায় মারামারি হয়, সব কিছু হয়, এবং আমাদের পুলিশকে ধরে সেই মাদক সহ উল্টে ফেলে, মানে মাদক উদ্ধার করতে পুলিশ গেছে, উল্টে ফেলে মাদক মামলায় পুলিশকে ফাঁসাই দেওয়া হয়েছে, চাকরি চলে গেছে। আমারও, মানে আমি যেখানে আছি আসলে আমার জীবন নিয়ে টানাটানি, আমি 28 বছর চাকরি করছি, স্যার আমি একটু বাঁচতে চাই। আপনি বোঝার চেষ্টা করেন যে একটা ওসির জন্য 60 লাখ টাকা, হয়তো 1 বছর বা 6 মাস। তো এই পর্যায়ে চলে গেছে দুর্বৃত্তপনা। এই কাজের সরকারের যদি ধারাবাহিকতা থাকতো, সরকার প্রথমে এই জায়গাগুলোতে হাত দিতে পারত, কিন্তু সেই জায়গাগুলোতে হাত দেওয়া যায়নি। এর ফলে কি হলো, এই যে সরকারের প্রতিটি প্রশাসন, প্রতিটি জায়গা, কনস্ট্রাকশন, এই যে সরকারের অনেক মন্ত্রীদের নামে দুর্নীতির অভিযোগ আসছে, অনেক মন্ত্রীদের বিরুদ্ধে সুপার পাওয়ারের, যাকে বলা হয় যে তাদের অনেক ক্ষমতা চলে আসছে, সরকারের আপনজনের মধ্যে বন্ধু ভার্সেস বন্ধু, শত্রু ভার্সেস শত্রু, তাদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে। এই বিষয়গুলো মানুষ ভাবছে তাহলে তো আওয়ামী লীগ ভালো ছিল, আমাদের কই জান্নাতের টিকিট কই? জামাতের লোক তো তাবিজ বিক্রি করার কথা বলে, খু দেওয়ার কথা বলে নারী ধর্ষণ করে, পার্থক্য কী রইল? তাহলে আওয়ামী লীগের লোকও ধর্ষণ করতো, জামাতের লোক এই কাজগুলো করতেছে। আওয়ামী লীগের সালমান এফ রহমান এই কাজগুলো করছে, এখন কি শেয়ার মার্কেট লুট হচ্ছে না? এখন কি ব্যাংক লুট হচ্ছে না? আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন, এখন কি দুর্নীতিবাজ নেই? এটা মাঠের মধ্যে আপনি একটা সিঙ্গেল জায়গাতে কমেছে, কমেনি। এখন এটাকে উঠাতে 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 ওই যে বীজের মতো আরও উপরে উঠান, উপরে উঠাইলে আপনি দেখবেন যে যারা এই ক্ষমতার কলকাঠি নাড়েন বিদেশ থেকে, সেটা ওয়াশিংটন বলেন, দিল্লি বলেন, চীন বলেন, তো তারা এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তারা দেখছেন। দেখার পরে তাদের কি মনে হচ্ছে যে তাদের বিনিয়োগ, তাদের ভবিষ্যৎ, তাদের সিদ্ধান্ত, তাদের সাথে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কন্টিনিউ করার জন্য যে চেইন অফ কমান্ড,
সেই চেইন অফ কমান্ড ১৭ বছর কেমন ছিল, গত ২ বছরে কেমন চলছে। তো সেখানে যদি তারা কোনো উন্নয়ন দেখতে না পায়, শুধু ফুলঝুরি কথার ফুলঝুরিতে কাজ হবে না। শুধু এখানে প্রজেক্ট দিয়ে কাজ হবে না, স্বপ্ন দেখে কাজ হবে না, এখানে আসলে অ্যাকশন দরকার। কিন্তু গত ২ বছরে যে অ্যাকশনগুলো, একটা সিঙ্গেল অ্যাকশন দেখান যে অ্যাকশনগুলো বাস্তবে দেশের এবং দেশের বাইরের আমাদের যারা বন্ধু আছে, উন্নয়ন সহযোগী আছে, সবাইকে খুশি করেছে। সেই দিক থেকে তারা যে কাজটি করে, যেমন শেখ হাসিনার জমানাতে তারা সবসময় জামাতের সাথে যোগাযোগ রক্ষা করত, জাতীয় পার্টির সাথে করত, তারপরে বিএনপির সাথে করত, ইন পার্সন সেই ব্রিটিশ রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত এখান থেকে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে দেখা করতেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি তো বলতে পারবেন না সেই কাজগুলো এখন হচ্ছে। তাহলে সেই কাজগুলো কাদের সাথে হচ্ছে? নিঃসন্দেহে জাতীয় পার্টির সঙ্গে হচ্ছে, নিঃসন্দেহে এই যে এখন দেখেন জেলখানার একজন ডিআইজি প্রিজন ছিলেন 1/11-এর সময়, মেজর হায়দার। তিনি যে সকল পিলে চমকানোর তথ্য দিচ্ছেন যে জেলখানা থেকে বের করে বেগম খালেদা জিয়াকে কিভাবে বাইরে বৈঠক করতে আনা হতো, কিভাবে তারেক রহমান সাহেবের সাথে অন্যের বৈঠক হতো, কিভাবে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতো, সেই কথাগুলো তিনি বলে দিচ্ছেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি কি করে বুঝবেন? এই যে তারেক রহমান সাহেবের প্রতিনিধি দিল্লিতে যাচ্ছেন, অজিত দোভালের সঙ্গে দেখা করছেন। তো অজিত দোভালের বাইরে অন্য কোনো দোভালের সঙ্গে দেখা হচ্ছে না, এটা তো আপনি বলতে পারবেন না। তো পর্দার আড়ালে আসলে পিলে চমকানো অনেকগুলো খেলাধুলা হচ্ছে। আর সেই খেলাধুলা যতক্ষণ না পর্যন্ত, যেটা আমি বক্তব্য শেষ করে ফেলব, যদি রাজনৈতিক দল অর্থাৎ জামাত, বিএনপি তাদের হাতে থাকে, সরকার হিসেবে বিএনপির সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার তার হাতে থাকে, তাহলে বিদেশিরা বিষয়টা নাক গলাতে পারবে না। কিন্তু যদি এই ক্ষমতা ট্রান্সফার, ক্ষমতা ট্রান্সফর্ম, কারা থাকবে কারা আসবে, এই সিদ্ধান্তগুলো বিদেশিদের হাতে চলে যায়, তাহলে সঙ্গত কারণে এখানে সামরিক বাহিনী মিডিয়েটর হয়ে যাবে লাইক পাকিস্তান, সিভিল সার্ভিস মিডিয়েটর হয়ে যাবে, মধ্যস্থতাকারী হয়ে যাবে লাইক পাকিস্তান, এবং মিশরের মতো এখানে একটি রাজনৈতিক অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে। এবং সেই অর্থে যেমন এখানে ধরুন পাকিস্তানে যখন ইমরান খানকে হটানোর প্রয়োজন হলো, তখন এই চাপের মধ্যে ফেলে ৩টি বৃহৎ রাজনৈতিক শক্তি তাদেরকে এক টেবিলে বসানো হলো। এই সেনাবাহিনী বসিয়েছে, সেটা হলো বেনজির ভুট্টোর পিপলস পার্টি, তারপরে নওয়াজ শরীফের মুসলিম লীগ, তারপরে আবার নওয়াজ শরীফ মুসলিম লীগের দুটো গ্রুপ ছিল, নওয়াজ শরীফের মেয়ে এবং নওয়াজ শরীফের ভাই, এখন যিনি শাহবাজ শরীফ আছেন, তাদেরকে বসানো হলো। আরেকজন যেমন বাংলাদেশের জামাতের মতো এরকম প্রভাবশালী, ওখানে জামাত না, তাকে বলা হয় মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা, তাকেও, যিনি একসময় ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন, তাকে ইমরান খান থেকে সরিয়ে এনে এখানে বসানো হলো এবং সেই সরকার এখন সেখানে চলছে। কাজেই শেখ হাসিনাকে নিয়ে বেইজিং, দিল্লি এবং আমেরিকায় যে কোন লেভেলে খেলা চলছে, আশা করি সরকারের যারা কর্তা ব্যক্তি তারা বুঝবেন যে তারা যখন ক্ষমতার বাইরে ছিলেন তাদের সঙ্গে যেভাবে এই বিদেশি শক্তিগুলো খেলেছে, তার চেয়ে ১০০ গুণ বেশি আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে এখন তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে খেলছে। আর সেই খেলায় কে কাকে গোল দেয় সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।